আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে ঈদের ছুটিতে আর কি। তো আজকে 27 রোজার সকাল। আমরা আর আমি আর আমার ভাতিজা দুজন মিলে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য ঢাকা টু ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা। আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আর নানা রকম আপডেট দিতে থাকবো। আর ইনশাল্লাহ রাস্তার ভিতরে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এগুলো আপনাদের দেখাবো, শেয়ার করবো। আর এভাবে হাইওয়েতে বাইক রাইড করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস এভাবে ভালো করে পরে টরে নেবেন। আর সার্টিফাইড একটা হেলমেট নেবেন, সেফটি কিট যেমন হাতে এবং পায়ে সেফটি গার্ড ইউজ করবেন। তারপরে আপনার জিন্স প্যান্ট পরলে সব থেকে ভালো, ভালো একটা জুতা পরতে হবে, যেমন কেডস না হলেই ভালো। হয়তো কিছু দেখবেন চামড়ার কিছু হাইনেক টাইপের জুতাগুলো আছে, এগুলো খুব সেফ। এই ধরনের কিছু জুতা পরা ভালো। আর যেগুলা পিচে বা কোথাও গ্রিপ করে ভালো, এই ধরনের জুতা পরবেন। তো আমরা এখন বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আর দেখা যাক, আল্লাহর রহমত জানি আমরা সহি সালামতে পৌঁছাতে পারি। আপনারা দোয়া করবেন আর সাথে থাকেন, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। রোডের যাবতীয় যে সুন্দর জিনিসগুলো আছে বা আপনাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স হবে যারা হাইওয়েতে রাইড করতে চান। তো আমরা এখন এই যে দেখেন ট্রাকগুলা কিভাবে ওঠে, তো এইগুলা খুবই সাবধান থাকতে হবে। এরকম আপনার ক্রসিং করা যে রোডগুলা বা আপনার পকেট রোডগুলা বলে, এগুলা থেকে হাইওয়েতে বা মেইন রোডে ওঠার সময়। তো আমরা এখন হানিফ ফ্লাইওভারে উঠবো। হানিফ ফ্লাইওভারে এখানে এর আগের বার যখন বাড়িতে গিয়েছিলাম তখন অনেক জ্যাম ছিল, এবার একটু কম আছে, কারণ আগে আগে যাচ্ছি দেখে হয়তো জ্যামটা কিছুদিন পরে হইতে পারে, দু একদিন পর। আর সিএনজি গুলা অনেক সময় প্যারা দিল আমাকে, অনেক দাঁড়ায় থাকতে হলো। তো যাই হোক, এখন অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আসলে এরকম সকালে কিন্তু বাইক রাইড করাটা অনেক মজা। যারা এই ধরনের সকালে রাইড করে তারা বুঝতে পারবেন যে সকালে কিন্তু আবহাওয়াটা অনেক অনেক ভালো থাকে এবং এই আবহাওয়াতে বাইক রাইড করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে টোল প্লাজাতে চলে আসলাম হানি ফ্লাইওভারে। এখানে 10 টাকা টোল দিতে হইলো। আসলে এই রোডে আমি যেহেতু পদ্মা সেতু দিয়ে যাবো, ভাঙা হয়ে ফরিদপুরের ভিতর দিয়ে রাজবাড়ি দিয়ে যাব, তারপরে আপনার ওইখান থেকে মাগুরা হয়ে ঝিনাইদহ, তারপরে কোটচাঁদপুর। তো এইভাবে এক এক করে আমি যাব। তো এখানে অনেকগুলা টোল প্লাজা আছে। তো সামনে তো আবার আপনার এক্সপ্রেস রোডের যে টোলটা, এই টোলটা দিতে হবে। তারপরে আপনার পদ্মা সেতুর টোলটা আছে। তা আমার মনে হয় সবগুলো রাস্তার টোলটা যদি একবারে নিতে পারতো তাহলে খুবই ভালো হতো। যদিও এটা মনে হয় সম্ভব না, তাহলে বারবার দাঁড়ানো লাগতো না। আর এখানে এই যে সামনেই এক্সপ্রেস রোডে ওঠার যে রাস্তাটা, আমি এখান থেকে টার্নটা নিলাম। আর এখানে দেখবেন সবসময় খেয়াল করবেন বাম সাইডে অনেক সময় বাইকগুলা বাসগুলা দাঁড়ায় থাকে। তো এই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে এই ধরনের রোডে বা ইউটার্ন বা আপনার টার্নিং যেখান থেকে এখানে ওঠার সময়। অনেকে দেখা যায় অনেক জোরে স্পিডে চলে আসে, ওটা করা যাবে না। আর দেখেন এই সিচুয়েশনে কিন্তু ওভারটেকিং করা যাবে না, একটু রিল্যাক্স হলে তারপর ওভারটেকিংটা করতে হবে। সবকিছু একটা সব গাড়ি গেলে একটা লেনে যাবে বা আপনি সুবিধা মতো খুবই কনফার্ম হবেন বা কনফিডেন্স আসবে যে ওভারটেকিং করা যায়, ঠিক ওই মুহূর্তে করতে হবে, তাছাড়া কিন্তু করা যাবে না। আর দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গাড়ি আর কি উঠে গেছে রাস্তায়। আমার ইচ্ছা ছিল আরও ভোরে রওনা দেওয়া, তাহলে হয়তো গাড়ি কিছুটা কম পাইতাম। আর যাই হোক, গাড়ি থাকবেই যেহেতু রোজার ছুটি, ঈদের ছুটি, এই জন্য। তো সেই মতো চেষ্টা করতেছি যাওয়ার। আল্লাহর রহমতে এখনো কোনো ইয়ে হয় নাই, সমস্যা হয় নাই। আর বাইকটা আমি এই চেষ্টা করছি মেনটেনেন্স করে নেওয়ার। এই যে হাইওয়ে রোডের যে এক্সপ্রেস রোডের যে টোলটা এটা দিলাম, এই টোলটা হলো 20 টাকা। তো এটা অনেক জ্যাম ছিল এখানে, আপনার অনেকগুলা বাইকের সিরিয়াল ছিল, আমি ওগুলা কেটে দিয়েছি, কারণ এতগুলা দেখাইতে নিলে আপনারা অনেক অসহ্য হয়ে যাইতেন হয়তো। তো যার কারণে আমি এগুলা কেটে দিয়েছি। আর এইভাবে বাইক বা সামনে যেটা থাকে কখনো রেস দেওয়ার চেষ্টা করবেন না, বা ওই বাইকটা আগে গেল এটা নিয়ে কখনো ইগোতে লাগবে এরকম কোনো চিন্তা করবেন না। গেলে যাবে, সমস্যা নাই। দরকার হয় উনি যদি আগে যেতে চায় আপনি আরো সাইড দিয়ে সুন্দর মতো আগে পাঠিয়ে দিবেন, হ্যাঁ ভাই আপনি আগে যান। তো যাই হোক, সামনে দুই ভাই মানে গল্প করে বাইক রাইড করতে করতে। তো যাই, সামনে এখন প্রায় অনেক রাস্তা চলে আসছি। পদ্মা সেতু খুব আগে আগে, পদ্মা সেতু আর বেশি সময় নাই। তো রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকা রাস্তায় টান দেওয়া যায়। আসলে আমার মিটারটা একটু ঢেকে গেছে, আমি এটা খেয়াল করি নাই যে ওখানে কাপড়টা রাখছি, কাপড়ে বাইক ক্লিন করার জন্য যে মুছতে হয়। তো সামনে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছে। এখন স্পিড প্রায় আমার 90+ স্পিড। আমি 100+ স্পিডে ডাবলে ওইভাবে রাইড করি নাই।
জাস্ট রিল্যাক্সে কন্ট্রোলে থেকে বাইকটা রাইড করা সব থেকে ভালো। আর আকাশটা একটু মেঘলা মেঘলা, যার কারণে বাতাসটা অনেক বেশি। তো আপনার বেশি জোরে বাইক রাইড করলে অনেক সময় দেখা যায় আপনি টপ স্পিড উঠাতে চান বা কোনো অনেক জোরে বাইক রাইড করতে চান, সেক্ষেত্রে কিন্তু বাতাসে একটা অনেক বেশি প্রবলেম হয়ে যায়, যে গায়ে ধাক্কা লাগে বা আপনার ব্যালেন্স কিন্তু অনেক সময় ডিসব্যালেন্স করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার বাতাসটা কিন্তু অনেক মেজর একটা ফ্যাক্ট। আর এই ধরনের আপনি বাইক রাইড করার সময় আপনার ফোকাসটা কিন্তু একবারে সামনে থাকা লাগবে, যে অনেক দূরের গাড়ি যেখানে আছে এটা আপনাকে দেখে মেজারমেন্ট করে বাইকটা রাইড করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর অবভিয়াসলি লুকিং গ্লাস, আমি বারবারই বলি লুকিং গ্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার কোন গাড়িটা দেখা যায় অনেক সময় বাস কিন্তু ওভারটেকিং করে যায় অনেক জোরে গিয়ে, বাস বা অন্যান্য বাইক টাইক থাকে। তো ওগুলো যদি হঠাৎ করে এসে আপনার পিছে হর্ন দেয়, আপনি কিন্তু ওই সময় ব্যালেন্স থাকে না, বাইক হঠাৎ করে কেঁপে উঠি আমরা। তো এটা করা যাবে না, সবসময় লুকিং গ্লাসটা দেখে আগে থেকে সাবধানে যেতে হবে। আর লেন মেনটেন করে চলার চেষ্টা করবেন, যেমন আমি দেখেন একটা একটা লেনেই চলে যাচ্ছি, ঠিক এই লেন বরাবর যাব। যাই হোক, পদ্মা সেতুর এখানে আসলাম। আর পদ্মা সেতু এখানে প্রচুর গাড়ির ভিড় ছিল। তো আমি জাস্ট আগে থেকে ক্যামেরাটা অন না করে পরে অন করেছিলাম। তো এখন অনেক ভিড়। তো এই টোলগুলা যদি একবারে নিই তো খুবই ভালো হইতো। এখন এখানে দাঁড়াইছিলাম পদ্মা সেতুর এই টোল প্লাজাতে আধা ঘন্টার বেশি, তো সময় যায় না। তো আমরা দুইজন মোটামুটি অনেক গল্প টল্প করছি। যাই হোক, এখন আমার সময় আসছে, টোল এখানে দিতে হবে। এখানে 100 টাকা টোল আর কি। এখন টোলটা দিয়ে তারপর একটা টান দিয়ে আমরা চিন্তা করতেছি ইয়েটা পার হয়ে, এক্সপ্রেস রোডটা পার হয়ে সামনে যে টোলটা দিয়ে ওখানে একটু দাঁড়াবো। আর পদ্মা সেতুতে ওঠার সময় আসলে যতই আপনি প্যারা খাইছি বা আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে টোল প্লাজায়, এই ফিলটা থাকে না যখনই পদ্মা সেতুতে উঠবো। আসলে পদ্মা সেতুতে বাইক রাইড করার যে একটা ফিল, এটা যারা বাইক রাইড করছেন বা করবেন তারাই বুঝতে পারবেন। এটা বলে বোঝানো সম্ভব না, আসলে অন্যরকম একটা ফিল হয়। একটা গৌরবে একটা নিজের বুকটা ফুলে ওঠে যে আমি পদ্মা সেতুতে বাইক রাইড করছি, নিজের দেশের টাকায় যে সেতুটা নির্মাণ হয়েছে, আপনারা সবাই জানেন। আর এই ধরনের এই যে লেন করে দেয় এক সাইড থেকে। আর আপনারা সবসময় মনে রাখবেন, পদ্মা সেতুতে আপনার 60+ স্পিডে রাইড করা যাবে না, 60 কিলোমিটার স্পিডে এটার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তো সবাই চেষ্টা করবেন এই 60 কিলোমিটার স্পিডের ভিতরে বাইক রাইড করার জন্য। আর যে বাম সাইডে দেখবেন মার্কিং করা আছে, ঠিক এই মার্কিং করা দাগের ভিতরেই বাইক রাইড করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওনারা একটা ডিভাইডার দিয়ে থাকেন, দিয়ে ডিভাইডার দিয়ে রাখে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটু ওভারটেকিং করে যেতে হয় ডান সাইডে গিয়ে, ওইটা ওই সময় খেয়াল রাখতে হবে লুকিং গ্লাসের দিকে। কারণ আমি 60 কিলোমিটার স্পিডে যাচ্ছি, অন্য গাড়িগুলো কিন্তু 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই ধরনের ডিভাইডার বা দেখে নিই যে সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে, আমি কিন্তু এখন যে ডান সাইড থেকে একটু কেটে আসলাম, আমি কিন্তু আগে লুকিং গ্লাসটা দেখেছি। আমি যদি না দেখে এভাবে ডানে গিয়ে চলে আসতাম, একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে এই ধরনের ওভারটেকিং করানোর সময়, বিশেষ করে যে গাড়িগুলো দাঁড়ায় থাকে বা ডিভাইডার দেওয়া থাকে রাস্তার মাঝখানে, বা কোনো একটা আপনার এটা কি বলে যে রাস্তার কাজ করে, এই সময় এইগুলা দেওয়া থাকেন, তো মেনটেন্যান্সের যে কাজ করে, তো এটা খেয়াল রাখতে হবে। আর এই যে দেখেন একটা লেন মেনটেন করে যাচ্ছি, এভাবে লেন মেনটেন করে যেতে হবে। কারণ আমার বাইকের 60 কিলোমিটার স্পিড বেঁধে দেওয়া আছে, কিন্তু অন্য গাড়িগুলো কিন্তু এটা স্পিড বেঁধে দেওয়া নাই, বা থাকলে হয়তো 80 বা 80 কিলোমিটারেরও বেশি স্পিডে যায় বাস বা আপনার প্রাইভেট কারগুলা। বা যেটা বলছিলাম এই যে এই ধরনের মেনটেন্যান্সের কারণে বা এই কারণে এটা দিয়ে রাখে প্লাস্টিকের, এটা এভাবে ওভারটেকিং করে গেলে যাওয়ার সময় পিছনে দেখতে হবে। আর আসলে ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা কেমন জানি ডিম লাইট টাইপ, কোনো রোদ টোদ এখনো উঠে না ওইভাবে, জাস্ট একটু মেঘলা মেঘলা আকাশ। আমার মনে হয় সামনে হয়তো বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টিতে হইলে তো আর কিছু করার নাই, আমার দাঁড়াইতে হবে আর কি। কারণ রেইনকোট বা বৃষ্টির যে প্রোটেকশনের জন্য যে প্রিপারেশনগুলো নিয়ে বাইক রাইড করতে হয়, আমি ওইগুলো নিয়ে আসি নাই। কারণ এমনিতেই ব্যাগ আছে। আর ভাতিজার একটা ব্যাগ নিছে, আমার ব্যাগগুলো আমি আগে কিন্তু কুরিয়ার করে দিয়েছি। ভাতিজার ব্যাগটা খুবই প্যারা দিচ্ছে, এই জন্য এটা বাইক রাইড করতে ওকে দিচ্ছি না, আমি বাইক রাইড করছি। যাই হোক, আমরা এখন সামনে গিয়ে একটু টেস্ট নেব। আর এক্সপ্রেস রোডটাই যে পার হইলাম, পার হয়ে এখানে একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিব আমরা। রওনা দেওয়ার পরে
একবারে হয়তো ফরিদপুর এদিকে গিয়ে দাঁড়াবো, ভাঙাতে আর দাঁড়াবো না, যেহেতু এখান থেকে ভাঙা আর মাত্র 7-8 কিলোমিটার। তো যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আর এই যে দেখেন আমরা এখন ফরিদপুর শহরের দিকে যে ভাঙা রোডটা, এখানে গিয়ে আমার ভিডিওটাই শেষ করব আর কি আজকে। আর নেক্সট ভিডিও হয়তো আমি ভাঙা থেকে আপনার কোটচাঁদপুর উপজেলা যে আমার ঝিনাইদহ পর্যন্ত এটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেন আমার এই ট্যুরের ভিতরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রাম গ্রাম সম্পর্কে, গ্রামের যে ভিউ টিউগুলা বা সৌন্দর্য, এগুলো আপনাদেরকে দেখাবো। আর বাইকের এর পারফরমেন্সটা যদি বলি, বাইকের পারফরমেন্স একদম 100-এ 100। আমার কাছে কোনো ধরনের বিরক্তি বা কোনো অবজেকশন নাই এই FZ V3 ডিলাক্স বাইক নিয়ে। তো যার কারণে আমি খুব কমফোর্টেবল ভাবে বাইকটা রাইড করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওর 2 নাম্বার পার্টে আপনার সাথে দেখা হবে।